32,000 চাকরি বহাল রাখলো ডিভিশন বেঞ্চ। সিঙ্গল বেঞ্চের নির্দেশ খারিজ করে দিল 2023-এর সিঙ্গল বেঞ্চের নির্দেশ খারিজ ডিভিশন বেঞ্চের। শিক্ষকদের বিরুদ্ধে কোনো রকম কোনো অভিযোগ আসেনি, অতএব সেটা আবার বেহাল অবস্থাটা নিশ্চয়ই ফেরত আসবে, এই আশা আমরা রাখতে পারি। সিবিআই এর বক্তব্যটা রেকর্ড করেছে ডিভিশন বেঞ্চে, যেই পোর্শনটা জয় সাহেব পড়েছেন তাতে বলেছেন যে সিবিআই যতদূর পর্যন্ত ইনভেস্টিগেশন করেছেন এবং চার্জশিট জমা দিয়েছেন তার ভিত্তিতে যাদেরকে চিহ্নিত করা গেছে তাদেরকে বাতিল করা হবে, কিন্তু তাছাড়া বাকি সবটাই অ্যাজাম্পশন প্রিজাম্পশনের উপরেই হয়েছে। সেরকম কোনো কংক্রিট ডেফিনিট যেটাকে বুলেট পয়েন্ট সেটা তথ্য নেই কোর্টের কাছে, সুতরাং এই অবস্থায় এটা করা যাবে না। কনস্টিটিউশনাল ফ্রেমওয়ার্কের ওপর সম্পূর্ণ ভরসা আছে, আদালতের ওপর সম্পূর্ণ ভরসা আছে। আদালত পেশেন্স হিয়ারিং দিয়েছেন, সব পক্ষকে শুনেছেন, আদালতকে ধন্যবাদ। রায় পাস করার পরে আমরা বলেছিলাম যখন স্টে করার জন্য, মাননীয় বিচারপতি স্টে করেনি, তবে এটা কিন্তু সুপ্রিম কোর্টে এসএলপি ফাইল হবে। তবে অনেক কটা পয়েন্ট আছে, পয়েন্ট ইস্যুগুলো আছে, আমরা অবভিয়াসলি এটাকে দেখে নিয়ে সুপ্রিম কোর্টে যাওয়ার পরে ডিসাইড করা হবে। আবার এই মুহূর্তে যারা নিউজ 18 বাংলায় চোখ রেখেছেন তাদের জন্য জানাতে চাইব আমাদের প্রতিনিধি অর্ণবের মাধ্যমে যে 2023-এর নির্দেশ কেন খারিজ করলো ডিভিশন বেঞ্চ, প্রথম কারণ কি? যাব অর্ণবের কাছে। এক্ষেত্রে অনিয়ম বা দুর্নীতির অভিযোগ ছিল। অনিয়ম বা দুর্নীতির প্রমাণস্বরূপ সাজুজ্যপূর্ণ অকাট্য নথি বা তথ্য আদালতের সামনে আসেনি, যেটার উপর দাঁড়িয়ে ডিভিশন বেঞ্চ ওই 32,000 চাকরি বাতিল বহাল রাখতে পারে। 2, একক বেঞ্চ একটা নতুন আইনি জায়গা তৈরি করেছিল তার রায়ে, তা হচ্ছে অ্যাপটিটিউড টেস্ট হয়নি। একটা নিয়োগ প্রক্রিয়ার একটা অংশ, সেটা 5 নম্বরের বরাদ্দ থাকতে পারে, সেই অংশটা যদি না হয় তাহলে 95 নম্বরের মধ্যে পরীক্ষা হয়েছে, এই অ্যাপটিটিউড টেস্ট হয়নি, তাই ইন্টারভিউ অ্যাপটিটিউড টেস্ট বা পরবর্তী পর্যায়গুলো নতুন করে করার তিনি নির্দেশ দিয়েছিলেন। কিন্তু অ্যাপটিটিউড টেস্ট হয়নি, তার সপক্ষে প্রমাণ কি? আদালতের সামনে অভিযোগ ছিল। এই অভিযোগের প্রেক্ষিতে সিঙ্গেল বেঞ্চের তৎকালীন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি নাক গলিয়েছিলেন, অনুসন্ধান করতে শুরু করেছিলেন এবং রুদ্ধদ্বার শুনানি করে একাধিক জেলা থেকে ইন্টারভিউয়ারদের তুলে এনে তাদের বয়ান লিপিবদ্ধ করেছিলেন এবং তাদের বয়ানে তিনি এই সিদ্ধান্ত উপনীত হয়েছিলেন কারোর অ্যাপটিটিউড টেস্ট নিয়ে কোনো সম্যক ধারণা ছিল না এবং অ্যাপটিটিউড টেস্ট নিতে হবে, কি বলতে হবে, গাইডলাইনও তাদের সামাজিকভাবে এবং মানসিক একটা নির্যাতন এবং একটা কি বলুন তো, এটা মেনে নেওয়াটা খুব কষ্টের। যে চিরকাল ভেবে এসেছি নিজেরা যদি সৎ থাকি তাহলে পরে কোনো দিন কোনো খারাপ হয় না, ছোট থেকেই বিশ্বাস করে এসেছি। সেদিন যেন ওই বিশ্বাসটা একটা ধাক্কা লেগেছিল, বাট ঈশ্বর আছেন, আমাদের বিশ্বাসটা আবার ফিরে এসেছে। কারণ আমরা তো মানুষ গড়ার কারিগর, আমরা বাচ্চাকে তৈরি করি। এবার আমরাই যদি সিস্টেমকে বিশ্বাস না করি, আমরাই যদি সততাকে বিশ্বাস করতে না পারি, আমরা যদি নিজেরাই আমাদের বিশ্বাসটা চলে যায়, আমরা কি শেখাবো? সেখানে দাঁড়িয়ে আমরা আজ জোর গলায় বলতে পারছি যে আমরা সৎভাবে চাকরি পেয়েছিলাম, পরিশ্রমের ফল পেয়েছিলাম। আর সব প্রশ্নের তো উত্তর দেওয়া যায় না, মানে দাঁত নখ বের করে বহু লোকজন সোশ্যাল মিডিয়াতে স্পেশালি একদম লাফিয়ে ঝাঁপিয়ে পড়েছিল, আমাদেরকে ক্ষতবিক্ষত করেছে শব্দের মাধ্যমে। সব প্রশ্নের উত্তর দেওয়া যায় না, আমরা দিইনি। কিন্তু আজকের জয় তাদের জন্য একটা উত্তর, যে শুধুমাত্র কিছু একটা বলে দিলেই হলো না, কাউকে একটা কথা বলে দিলাম, কাউকে দাঁত মুখ মানে কি বলবো, একটা হিংসাত্মক একটা যে একটা মনোভাব, সেখান থেকে বেরিয়ে এসে আশা করবো যে সত্যিকে একটু রেসপেক্ট করা প্রতিটা। আর একটা কথা যেটা বলার আমি বলতে চাইবো, যে এই প্রফেশনটাকে একটা রেসপেক্টের জায়গা, শিক্ষকতা, সেই রেসপেক্টটা কোথাও গিয়ে খুব হ্যাম্পার হয়েছে। আশা করবো আজকের দিনটাও মনে রাখবেন এই সমাজ মাধ্যমগুলো এবং সকলে, যে আমরা কিন্তু সত্যের সঙ্গে ছিলাম এবং সত্য কোথাও গিয়ে আমাদের হঠাৎ করে একটা জীবন বেরঙিন হয়ে গিয়েছিল। আজকে আমরা আমাদের জীবনে আলো ফিরে পেয়েছি, রং ফিরে পেয়েছি এবং আশা রাখবো ভবিষ্যতেও যদি কখনো এরকম সময় আসে যেখানটাতে দাঁড়িয়ে আমাদের বিশ্বাস টলে যায়, আমাদের কোথাও গিয়ে মনে হয় যেন সব ঠিক চলছে না, তবুও বিশ্বাস ধরে রাখলে এবং নিজে সৎ থাকলে পরে একদিন না একদিন কিন্তু আমরা জয় আমাদের নিশ্চিত হবে। আমরা বিশ্বাস রেখেছিলাম, তার ফল হাইকোর্টেই একবার আমাদের চাকরি চলে গিয়েছিল তাদের একজন বিচারকের রায়, আজকে আমরা ফিরে পেয়েছি সসম্মানে এবং আশা করবো এই সম্মানটা যেন আমরা ফিরে পাই। সকলের কাছে অনুরোধ, শুধুমাত্র একটা জিনিসের উপর বেস করে যা খুশি তাই বলে ফেলা, শব্দ দিয়ে আঘাত করা, এগুলো এবার বন্ধ হওয়া উচিত। এগুলো হওয়ার আগে মানুষের ভাবা উচিত।
কিছুদিন আগে আপনারা জানেন যে এসএসসি 26,000 শিক্ষকের চাকরি চলে গেছে। দীর্ঘ 2.5 বছর দাঁতে দাঁত চেপে আইনি লড়াই দিয়ে ডিভিশন বেঞ্চকে ধন্যবাদ। 21 দিন 4 ঘন্টা 5 ঘন্টা ধরে এই মামলা শুনলেন, সত্যের জয় হয়েছে, যেটা সঠিক। সিঙ্গেল বেঞ্চের যে রায়টা হয়েছিল পলিটিক্যাল বায়াস, উদ্দেশ্য প্রণোদিত, যেটা আজকে মুক্ত হলো, কলঙ্ক মুক্ত হলো এবং সত্যের জয় হলো। যে দাগ এবং যে লজ্জা নিয়ে বেড়াতে হতো তার থেকে মুক্ত পেলাম। আর হাইকোর্ট চত্বরে তো আনন্দে উৎসবে মেতে উঠলেন চাকরিহারা যারা ছিলেন এতদিন ধরে, তারা 2.5 বছর ধরে আইনি লড়াই করছেন, বিভিন্ন জেলায় জেলায় আবির খেলাও শুরু করেছেন তারা। সরাসরি চলে যাব আরো একবার প্রতিনিধি অর্ণবের কাছে। অর্ণব, যেটা বলছিলে তুমি যে নির্দেশ, সিঙ্গল বেঞ্চের নির্দেশ, সে সিঙ্গল বেঞ্চের নির্দেশকে ডিভিশন বেঞ্চ মনে করেছে যে আসলে তদন্ত চালিয়েছেন বিচারপতি, যা বিচারপতির ক্ষেত্রে চলে না। একেবারে তাই। শুধু তাই না, যেটা কোর্ট আনকোর্ট বিচারপতিরা বলেননি, ডিভিশন বেঞ্চ বলেননি, তা হলো একটা কাজের বিচার হয়েছে। অর্থাৎ একটা সাংবিধানিক আদালত, আমাদের দেশের যে পুরো দেশটা চলে একটা সংবিধানের উপর, এই সংবিধানটাকে আপনি সবাই এটা মানতে বাধ্য। সেই সংবিধান বা সেই সংবিধান থেকে সাংবিধানিক একটা আদালত, আমি যার সামনে দাঁড়িয়ে লাইভ করছি, এই কলকাতা হাইকোর্ট, সংবিধানে 226 নম্বর ধারার প্রয়োগ করে সেখান থেকে শক্তি পান একজন বিচারপতি কারো চাকরি থেকে সরিয়ে দিতে, কারো চাকরি ফিরিয়ে দিতে, কাউকে জেলে ভরতে, কাউকে জেল থেকে বাইরে বার করতে। এই সাংবিধানিক আদালতের বিচারপতি যখন একটা কোনো মামলার মধ্যে তিনি রোয়িং ইনভেস্টিগেশন শুরু করে দেন, সেটা কোথাও একটা অহেতুক নাক গলানো হয়। কারণ এই কাজটা একটা সমান্তরাল তদন্ত করার দায়িত্ব একজন সাংবিধানিক আদালতের বিচারপতির নয়। এই জায়গাটা যেভাবে অ্যাপটিটিউড টেস্ট হয়নি, 12ই মে 2023-এর জাজমেন্টে যেভাবে উল্লেখ করেছিল বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়, তৎকালীন বিচারপতি, এইটা কার্যত বিচারপতির তদন্ত ছিল। শুধু তাই নয়, একজন আইনজীবী চায় পর্যবেক্ষণ ডিভিশন বেঞ্চের অ্যাপটিটিউড টেস্ট সহ বেনিয়মের অভিযোগ, তথ্য প্রমাণ ছাড়াই কেন চাকরি বাতিলের নির্দেশ, প্রামাণ্য নথি ছাড়াই 32,000 চাকরি খারিজ কেন, সিঙ্গল বেঞ্চের রায় খারিজে পর্যবেক্ষণ ডিভিশন বেঞ্চের। তাই তো অর্ণব? একেবারে তাই। আবার অ্যাপটিটিউড টেস্ট হয়নি, এটা ছিল সিঙ্গেল বেঞ্চের রায়, তাই ইন্টারভিউ থেকে অ্যাপটিটিউড বা পরবর্তী প্রক্রিয়াটা 3 মাসের মধ্যে সম্পন্ন করার জন্য তিনি নির্দেশ জারি করেছিলেন। কিন্তু অ্যাপটিটিউড টেস্ট হয়নি, বিচারপতি ইন্টারভিউয়ারদের ডেকে তাদের সাক্ষ্য নিয়ে এটাকে তিনি এস্টাবলিশ করলেন। কিন্তু তার সঙ্গে নথি বা তথ্য প্রমাণ কোথায়? সেই নথি বা তথ্য প্রমাণ সেটা মামলাকারীরা দিতে পারতেন, আদালত সেটা খতিয়ে দেখতে পারত। আর এগুলি খতিয়ে বা খুঁজে বার করার দায়িত্ব যাদের কাঁধে ছিল, সেটা সিবিআই, সেটা ইডি। কিন্তু সিবিআই বা ইডি এতদিন তদন্তের পরও তারা মাত্র 96 জন অযোগ্যকে চিহ্নিত করতে পেরেছে। 264 জন যে অযোগ্য, সেটা কিন্তু প্রথমেই 2023 সালের প্রথমেই সেটা আদালতে নির্দিষ্ট হয়ে গেছিল এবং বোর্ডও কিন্তু সেটা মেনে নিয়েছিল 1 নম্বর গ্রেস মার্কের কথা। কারণ একটা অ্যাজিটেশন করেছিল, অ্যাজিটেশনের প্রেক্ষিতে প্রত্যেককে ট্রেন ছিল, তাদের চাকরি বাতিলে পরে সুপ্রিম কোর্ট তাদের আবার চাকরিতে ফিরিয়ে দেয়, পুনর্বহাল করে। কিন্তু সিবিআই তদন্ত, তাদের যে ব্যর্থতা, তারা যে তদন্ত করেছে, চার্জশিট দিয়েছে, সাপ্লিমেন্টারি চার্জশিট দিয়েছে, এখনো পর্যন্ত এরকম কোনো প্রামাণ্য নথি, অকাট্য নথি আনতে পারেনি যেখানে অনিয়ম বা দুর্নীতি হয়েছে তার প্রমাণ পাওয়া যাচ্ছে। পাশাপাশি অ্যাপটিটিউড টেস্ট হয়নি এই সংক্রান্ত কোনো নথিও কিন্তু এজেন্সির তদন্তে নেই। কাজেই চিহ্নিত দাগি যারা 96 জন, তারা ইতিমধ্যেই বোর্ড ডিপিএসসির মাধ্যমে বাদ দেওয়া হয়েছে। কাজেই বাকি যে সংখ্যা পড়ে রইল প্রায় 32,000, এখানে যোগ্য বেশি থাকতে পারে, 2-1 জন অযোগ্য, অনিয়মের চাকরি থাকতে পারে। এক্ষেত্রে বিচারপতিদের পর্যবেক্ষণ, 9 বছর আগে চাকরি পেয়েছে যে ছেলেটি বা যে মেয়েটি, আজ 9 বছর পরে এসে তাকে যদি এই নিয়োগ প্রক্রিয়ায় পরীক্ষা নিতে বলা হয়, তার সেই একই ধরনের মনস্তাত্ত্বিক জায়গা তৈরি থাকতে পারে না। কাজেই এই চাকরি যদি আজ তার 9 বছর পর চলে যায়, সেক্ষেত্রে তার ক্ষেত্রে একটা বড় প্রভাব বিস্তার করতে পারে। সেন্টিমেন্টই তো শুধু নয়, তুমি যেটা বলছো একেবারে আদালত নির্ভর করে তথ্য প্রমাণের ওপর, নথির ওপর। আজকে সিবিআই, ইডি সেই উপযুক্ত যথোপযুক্ত নথি, তথ্য প্রমাণ দিতে পারেনি। যদি দিতে পারতো তাহলে তো এই রায়, এই নির্দেশ হতো না শুধুমাত্র সেন্টিমেন্টের ওপরে। তাহলে এই যে তরুণ জ্যোতি তিওয়ারি বললেন তারা সুপ্রিম কোর্টে যাবেন, সুপ্রিম কোর্টে গিয়ে কি বলবেন, কি হতে পারে?
দেখো, তরুণজ্যোতি দ্বারা মূল মামলাকারীদের আইনজীবী ছিল প্রিয়াঙ্কা নস্করের প্রথম মামলার আইনজীবী তিনিই ছিলেন, তিনি প্রথম সিবিআই তদন্ত চিনিয়ে এনেছিলেন এবং চাকরি বাতিল হয়েছিল তার মামলাতেই। এক্ষেত্রে একটা বিষয়, দুটো বিষয় তোমায় অয়নদা বলবো, সিবিআই ইডির যে ব্যর্থতা তা ঢেকে রাখার কোনো জায়গা নেই। না বললেও একটা তথ্য তোমায় বলতেই হবে, কয়েকদিন আগে বর্তমানে সাংসদ যিনি বিচারপতি ছিলেন তিনি কার্যত ফেটে পড়েছিলেন সংবাদ মাধ্যমের সামনে সিবিআই বা ইডির কাজ না করা নিয়ে এবং কেন্দ্রীয় বিজেপি নেতৃত্ব কি করছে এই রাজ্যে সেই নিয়ে তিনি প্রশ্ন তুলেছিলেন। কার্যত তার বলাটা এবং আজকে সিবিআই ইডির যে তদন্তে এগোতে না পারাটা স্পষ্ট হয়ে গেছে। শুধু এই মামলা নয়, কি বেশ কিছুদিন আগে, 1 বছর কি তারও বেশি সময়, বিচারপতি রাজাশেখর মান্থার একক বেঞ্চ এই সিবিআইয়ের যে ওএমআর, প্রাথমিকের টেটের যে ওএমআর, সেই ওএমআর কারচুপির যে মামলা, সেইটা নিয়ে ক্যালিফোর্নিয়া থেকে প্রয়োজনে ওয়ার্ল্ডের দিকপাল আইটি এক্সপার্টদের দিয়ে সিবিআই ইডি যাতে ওই টেটের ওএমআর খুঁজে বার করতে পারে, কারণ বিচারপতি মনে করছিলেন এটা সম্ভব। তিনি মনে করেন যে আইটি এক্সপার্টরা পারে না, এরকম কোনো কাজ নেই। যদি পিডিএফ আকারে এসএসসির ওএমআর উদ্ধার করা যায় অন্য একটা ফরম্যাটে, যেটা লিনিয়ার ফরম্যাটে আছে প্রাইমারি টেটের ওএমআর, সেটা কেন রিট্রিভ করা যাবে না, পুনরুদ্ধার করা যাবে না? প্রয়োজনে বিশ্বের দিকপাল যে সমস্ত আইটি এক্সপার্ট তাদের সাহায্য নিক সিবিআই। কিন্তু সিবিআই ইডি কি করছে? আজ পর্যন্ত তদন্তের নামে এক চুল এগোতে পারেনি সেই মামলার। আসবো অর্ণব।